যদি কেউ কোনো আর্টিস্ট এটাকে চিত্রপটে রূপ দান করে, ভাবতে পারবেন না যে কি ভয়ঙ্কর রূপ, যা কোটি কোটি টাকায় বিক্রি হবে, যেটা মা মাটি মানুষের সরকার, এখানকার চিফ মিনিস্টার, আমি নাম বলতে চাই না, মুখ্যমন্ত্রীর ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। আজকের যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এই সন্দেশখালীর নারীদের এই বিদগ্ধ চিত্র যদি চিত্রিত হয়, তাহলে জানা যাবে যে তার ওই প্রত্যেকটি চিত্রপট বিদেশে কত কোটি কোটি ডলারে বিক্রি হবে, উনি তা কল্পনাও করতে পারবেন না। সত্যি অত্যন্ত বেদনাদগ্ধ ব্যাপার। আমি দুর্গাপূজার সময় লেকচার করেছিলাম যে প্রকৃত অসুর কারা, সেখানে ধর্ষণের রিপোর্ট নিয়ে অনেক কথা বলেছিলাম যে ভারতবর্ষে কত মিনিট অন্তর একটা মেয়ে ধর্ষিত হয়, অত্যাচারিত হয়, অনেক ধরনের গল্প রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইটে, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো আপনারা জেনে যাবেন। পরিষ্কার সেখানে লেখা আছে। সেখান থেকে একজন মেয়ের উদ্ধৃতি পেয়েছিলাম যে দেখুন, শুধু মেয়েরা অত্যাচারিত হয় না, পুরুষরা অত্যাচারিত হয়, এটা মেয়ের কমেন্ট থেকে এটা পেয়েছিলাম। তো যাই হোক, সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আজকের যে সুপ্রমাণিত তথ্য সন্দেশখালীতে উঠে এসছে, সেটা অত্যন্ত অগ্নিদগ্ধ ব্যাপার। অনেকে বলছেন এনকাউন্টার করে দেওয়া উচিত, অনেকে বলছেন এর গ্রেপ্তার করা উচিত, অনেকে বলছেন অনেক ধরনের কথা বলছেন। মায়েরা খেপে উঠেছেন, ঝাঁটা, কোড়াল, কোদাল যা কিছু নিয়ে তারা এই প্রতিবাদী কণ্ঠ নিয়ে উপস্থিত হয়েছেন প্রশাসনের কাছে, সমাজের কাছে, নেতাদের কাছে। আজকে অত্যন্ত বেদনাদগ্ধ পরিস্থিতি সন্দেশখালীতে। যে বিদগ্ধ সন্দেশ, যে বিদগ্ধ সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, এবং মাতৃ কণ্ঠ যেভাবে বিদগ্ধ কণ্ঠ উচ্চারিত হচ্ছে, যেখান থেকে তাদের যে বেদনাদগ্ধ, তাদের যে অত্যাচারিত, নিষ্পেষিত, নির্যাতিত যে প্রতিবেদন যেগুলো ফুটে উঠেছে, সেগুলো যদি আমরা প্রকৃত সন্তান হই, তাহলে আমরা স্তব্ধ থাকতে পারি না। আজকের কোনো সন্ন্যাসী নয়, আজকের কোনো ধার্মিক নয়, আজকের কোনো সাধারণ মানুষ নয়, আজকের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নেতা, পুলিশ, মিনিস্টার, সংবিধান এসব কিছুই নয়। যেখানে নারীরা নির্যাতিত হয়, সেখানে মনুসংহিতাতে বলা আছে দেবতারা আনন্দ করেন না। সেই জন্য ধর্মের প্রতীক ধ্বজাধারী আমরা সন্ন্যাসের স্তর থেকে, আমি সন্ন্যাসের এই আসনে বসে আমি সেখান থেকে বলতে চাই যে এটা কোনো ক্রমেই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে মানা যায় না, তেমনি সামাজিক সিদ্ধান্ত অনুসারে মানা যায় না, যেমনি জৈবিক এবং জীবনের প্রেক্ষাপট থেকে মানা যায় না, তেমনি আমার মাতৃসত্তা, আমার যে বোনের সত্তা, আমার মা বোন যেখানে রয়েছে, সেখানে সেই দৃষ্টিকোণ থেকে যদি, সমষ্টি দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে এই যে নির্যাতিত, এই যে নিপীড়িত অধ্যায়, সেটা সত্যি আত্মগ্লানিকর, সত্যি দুর্বোধ্য একটা ক্রান্তি লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি, যেটার প্রতিবাদ এবং বিদ্রোহের বিশেষ প্রয়োজন। সেটা মাতৃকণ্ঠে সন্দেশখালীতে উঠে এসেছে, জনতার মুখে, সাধারণ মানুষের মুখে, সাধারণ মায়েদের, মা বোনদের মুখে। তো সেই জন্যে এখান থেকে আমি 2013 সালে একটা লেখা লিখেছিলাম, দ্য সোশ্যাল র্যাপিস্ট, বিখ্যাত একটি কথা। এই সোশ্যাল র্যাপিস্ট অর্থাৎ সামাজিক ধর্ষক, সমাজের কণ কণ মেয়ে, বন মেয়ে, মন মেয়ে ধর্ষণ হচ্ছে নারীরা। যাই হোক, পুরুষরাও কোথাও কোথাও দূষিত হন, সেটা আজকের প্রেক্ষাপট নয়। আমরা আজকের সন্দেশখালীর রিপোর্ট নিয়ে যে তথ্য আমরা পাচ্ছি, সত্যি লজ্জাকর ঘটনা। অনেকে বলছেন এটা লজ্জাজনক ব্যাপার। সংবাদ মাধ্যমে দেখছি অনেক বড় বড় বক্তারা ডিবেট করছেন, রাজনৈতিক সপক্ষে কথা বলছেন, বিপক্ষে কথা বলছেন, নারী আন্দোলন সপক্ষে বলছেন, আবার কেউ কেউ বিপক্ষে বলছেন। সত্যি অনেকে বলছেন এটা আবার লজ্জাকর। দেখুন, এটা লজ্জাকর সংবাদ নয়, এটা সত্যি আত্মহত্যামূলক একটা দৃষ্টান্ত, যেখানে এমন একটা ঘটনা ঘটে যায়, তারপরে আর আত্মহত্যা ছাড়া আর কোনো কিছু বাকি থাকে না, অবশিষ্ট থাকে না। যেখানে বৈশিষ্ট্য হারিয়ে যায়, যেখানে আদর্শ হারিয়ে যায়, যেখানে বৈশিষ্ট্য আচার্য হারিয়ে যায়, সেখানে ভ্রষ্টাচার আসা নিশ্চিত। যেখানে রাজা ভ্রষ্টাচারী হয়ে ওঠে, সে দেশের মানুষ বা প্রজা ভ্রষ্টাচারী হয়ে ওঠে। আজকের তার সুদক্ষ প্রমাণ, তার যে প্রমাণিত তথ্য, এই যে শিবু হাজরা নাম কলঙ্কিত এক অধ্যায়, ভগবান শিবের নাম অনুসারে এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, অনুত্তম খারাপ কাজের এমন কোনো দৃষ্টান্ত নেই যে তার জীবনে ঘটেনি উত্তম সর্দার। এই অভিযোগ তার ব্যক্তিগত জীবনে পাওয়া যাচ্ছে। অনেকেই এই অভিযোগের প্রামাণিক তথ্য চাইছেন। দেখুন, লজ্জাজনক ব্যাপার নয় এটা সত্যি একটা বেদনাদগ্ধ ব্যাপার। জজ কোর্টে বিচারের পূর্বে অনেক কিছু বিচার করে নিতেই হয়, সত্যি কিনা, অভিযোগটা সত্যি কিনা। দেখুন, অভিযোগ সৃষ্টির আদিকাল থেকে চলে এসেছে, প্রাচীনকাল থেকে চলে এসেছে, দ্রৌপদীর সময়কাল থেকে চলে এসেছে। আচ্ছা, এখন যদি দ্রৌপদী প্রমাণ চায় যে আমাকে নগ্ন করা হয়েছে, আমাকে অত্যাচার করা হয়েছে, আপনি কি প্রমাণ দেবেন? আপনি কি প্রমাণ দেবেন? মেডিকেল রিপোর্ট করতে হবে, এই তো।
মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্টকে কে প্রমাণ দেবে? যে মেডিকেল ডক্টর পয়সা খেয়ে বসে আছে তার রিপোর্টে কে দেবে? হ্যাঁ, যে মেডিকেল রিপোর্টার কোনো ক্রমে পাশ করে চলে এসেছে, কোনো ক্রমে টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, যে মেডিকেল রিপোর্টার নিজের স্ত্রী পুত্র পরিজন ছাড়া দ্বিতীয় কাউকে চেনে না, যে মেডিকেল রিপোর্টারের মস্তিষ্ক সারা জীবন দুখানা পুঁথি গল্পের ভেতরে আটক থেকেছে, যে দুই একটা যন্ত্রের ভেতরে আটক থেকেছে, সে কি করে বুঝবে এই বেদনাদগ্ধ নিষ্পেষিত নারীর বুকের যন্ত্রণা এবং তার শরীরের যে যৌবনের যে তৃষ্ণা নিবৃত্তির গল্প, সেটা সে কি করে বুঝবে? সেটা বুঝবার ক্ষমতা কি তার আছে? দেখুন, এই অভিযোগ এটা অভিযোগ নয়, এটা একটা বেদনাদগ্ধ মহাযোগের গল্প। মহাযোগিনীরা আত্মচিৎকারের সঙ্গে এই কথাটা বলছেন। এই জন্য 2013 সালে লিখে রেখেছিলাম যে সোশ্যাল র্যাপিস্ট, আমার এই লেসেনটার নাম হচ্ছে দ্য সোশ্যাল র্যাপিস্ট। সেখানে একটা বিশেষ একটা লাইন আছে, প্রত্যেক দিন গোনা কতক নারী ধর্ষিত হয় না, প্রত্যেক দিন গোনা কতক নারী ধর্ষিত হয় না, কুকুরের মতো সামাজিক দৃষ্টির পর্দায় বলাৎকারে বিকৃত হয় কয়েক লক্ষ নারী, বলাৎকারে ধর্ষণে বিকৃত হয় কয়েক লক্ষ নারী। সেটা শুধু পৃথিবীতে নয়, আজকে প্রমাণিত হয়েছে সন্দেশখালিতে। আমরা ধর্মাচার করছি, আমরা রাজাচার করছি, আমরা রাজনীতি করি। আজকে পশ্চিমবঙ্গের আমরা বহু প্রবচনে শুনতে পাই দূর থেকে দূরান্তে। আমরা বহু দূরে থাকি, পশ্চিমবাংলা এরিয়া থেকে অনেক দূরে থাকি। আমাদের এরিয়া উত্তরাখণ্ড, ইউকে, ভারতবর্ষের একদম উত্তর প্রান্তের শেষ ভাগে হিমালয়বর্তী অঞ্চলে, সেখানেও পর্যন্ত আমাদের কাছে নিউজ চলে আসছে। ভাবতে পারছেন যে বেদনাদগ্ধ এই নিপীড়িত বায়ু কিভাবে প্রবাহিত হচ্ছে, যেখানে মা, মাটি এবং মানুষের কথা বলছেন। মায়ের আজকে প্রতিমূর্তি কিভাবে ধর্ষণের, অত্যাচারের এই প্রতিমূর্তি রূপে আজকে প্রতিমা পূজিত হচ্ছে সন্দেশখালিতে। আজকে এই মায়ের সঙ্গে এটা, আজকে মাটি সন্দেশখালি যে পরিচরে আবদ্ধ, যেখানে নদী মাতৃকা সঙ্গে যুক্ত রয়েছে, সেই মাটির যে উর্বর মাটি, যেখানে নারীর বক্ষের উপরে সেই কাপুরুষোচিত সেই অসুর বৃত্তির যে লিঙ্গ আত্মক সত্তা রূপী লাঙ্গল চাষ করা হচ্ছে সন্দেশখালি নারীর বুকের উপরে। এইটাই কি মাটির সংজ্ঞা? আর মানুষের সংজ্ঞা, যেখানে স্তব্ধ করে দেওয়া হচ্ছে মানুষের বাক্য, যেখানে প্রতিবাদের কণ্ঠ ছিনিয়ে নেওয়া হচ্ছে, যেখানে আত্মপ্রকাশের কোনো স্বাধীনতা নেই, যেখানে নিজেদের নির্যাতনের গল্প শোনানোর কোনো উপন্যাসের কথা নেই, সেখানে মুখে কাপড় দিয়ে সেই মাতৃসত্তা আজও পর্যন্ত তারা নির্বিঘ্নে কথা বলতে পারছে না, তার সংশয় চিত্তে কথা বলতে হচ্ছে, এই জন্য মুখে কাপড় দিয়ে কথা বলতে হচ্ছে। কোথায় আমাদের ফ্রিডম অফ স্পিচ? কোথায় এই সংবিধানের স্বাধীনতা? কোথায়, যেখানে যারা নিষ্পেষিত হয়েছে? দেখুন, ধর্ম প্রত্যেকটি কণকণে, অনেকে বলছেন, আমি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক জায়গায় আলোচনা করেছি। রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে সমস্ত কথা বলেছি, অনেকে আমাকে রাজনৈতিক মঞ্চের উপরে খাড়া করিয়ে দিয়েছেন। না, যিনি প্রকৃত ধর্ম ধ্বজাধারী, প্রকৃত ধর্মাচারী, সমস্ত জায়গা তার বিচরণের শক্তি আছে এবং এই রাইট শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আছে। এই জন্য আমরা মনুসংহিতা সিদ্ধান্ত এবং অন্যান্য বৈদিক সিদ্ধান্ত অনুসারে যদি দেখি, তাহলে কিন্তু এই সমস্ত আচার্যগণের কিন্তু এই রাষ্ট্রকে পরিচালনার জন্যে রাজাকে সহযোগিতা করবেন। রাজা সেই বশিষ্ঠ তথা ব্রাহ্মণ তথা আচার্যের সংস্পর্শে গিয়ে সঠিক সংবিধানের মাধ্যমকে রাজ্য পরিচালনা করবেন। আজকের পশ্চিমবঙ্গের ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত আমরা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, হ্যাঁ, একজন এমপি 1 বছরের ভেতরে 80 থেকে 96টা পর্যন্ত ধর্ষণের কেস ঘটিয়ে দিল, ধর্ষণ করলো, তার প্রমাণ হয়ে গেল, কিন্তু তার বিচার হলো না, ঘুরে বেড়াচ্ছেন। এটা নর্থ ইন্ডিয়ার একটা গল্পের কথা বলছি। আমরা উত্তরকাশীর একটা গল্প করছি, 5 জন ছেলে একটা মেয়েকে, পাহাড়ি একটা মেয়েকে ধর্ষণ করে বেরিয়ে গেল। অনেক গল্প, আমরা কামদুনির গল্প জানি, যেখানে আজও লোম শিওরে ওঠে, সেখানকার মাটি এখনো খা খা করে। আমি গিয়েছিলাম সেই কামদুনিতে, এটাকে কামদুনি বলে, এটা আমি জানতাম না। যখন গাড়িতে যাচ্ছি, 4 চাকা গাড়িতে, তখন আমি জানলার ধারে বসে আছি, হঠাৎ কে যেন বললো এটা কামদুনি, এবং তার পূর্বের থেকে আমার অনুভূতি হচ্ছে এখানে খা খা করছে, চৈত্র মাসের খা খা রোদ্দুর, কারা যেন পুড়ে গেছে, চিতার অগ্নি জ্বলছে এখানে। তারপর একজন বলল, এই সেই কামদুনি, এখান থেকে কয়েক বছর আগে, এখান থেকে 5-7 বছর 10 বছর আগে এই ঘটনা এখানে ঘটেছিল। আমি সেই শিহরণটা এখনো জানতে পারলাম, আমার অনুভূতিতে সেটা স্পর্শ করেছিল। দেখুন কত বিদগ্ধ সেই যন্ত্রণার গল্প, অথচ তার বিচার এখনো পর্যন্ত, মামলার নিষ্পত্তি এখনো হয়নি। আমরা কোন দেশে বাস করছি? কোন রাজনৈতিক প্রেক্ষাপটে বাস করছি? আমরা এখানে কি স্বতন্ত্রতা নিয়ে বাস করছি? তাই এখানে প্রবন্ধের কথাই যেটা, যে প্রত্যেক দিন গোনা কতক নারী ধর্ষিত হয় না,
সামাজিক দৃষ্টিতে শুধু নয়, সামাজিক দৃষ্টির পর্দায়, রাজনৈতিক দৃষ্টির পর্দায় কয়েক লক্ষ নারী এই যে ধর্ষিত হচ্ছে, বলাৎকারে তারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেটা ফুটে উঠেছে। তাদের স্বামীর সামনে অত্যাচার করা হচ্ছে, তাদের পুত্র পরিজন কন্যার সামনে মায়ের ইজ্জত নিয়ে খেলা চলছে, যৌবন নিয়ে খেলা চলছে। এই যে নিষ্পেষিত অবস্থা এতটা প্রমাণিত হওয়ার পরেও যারা ঘুরে বেড়াচ্ছেন, যারা প্রকৃত ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা কোনো বিচারের জন্য নিরপেক্ষতার কথা বলতে পারছেন না। তারা এখনো অধরা আসামিকে ধরতে পারছেন না। শাহজাহান এখনো পর্যন্ত অধরা রয়েছেন, অথচ বঙ্গের রাজনৈতিক ক্ষমতাসীন দল তারা সঠিক বিচার করতে পারছেন না। আমরা কোন জায়গায় সাধারণ মানুষ নিরাপত্তা পেতে পারে? সুতরাং আজকের যে সমাজের যে শরীর তত্ত্বের গল্প, নারী শরীরের গল্প, যেটা উপন্যাসে ফুটে উঠেছে, কিন্তু আজকের যে বিদগ্ধ চিত্র, যেটা শিল্পীর তুলিতে বোধহয় দেখা যায়নি। আমি একজন আর্টিস্ট, আমি ড্রয়িং করি, আমি নিজেও জানি যে কত বড় বিদগ্ধ এই চিত্রপট। যদি কেউ কোনো আর্টিস্ট এটাকে চিত্রপটে রূপ দান করে, ভাবতে পারবেন না যে কি ভয়ঙ্কর রূপ, যা কোটি কোটি টাকায় বিক্রি হবে, যেটা মা মাটি মানুষের সরকার, এখানকার চিফ মিনিস্টার, আমি নাম বলতে চাই না, মুখ্যমন্ত্রীর ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। আজকের যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এই সন্দেশখালীর নারীদের এই বিদগ্ধ চিত্র যদি চিত্রিত হয়, তাহলে জানা যাবে যে তার ওই প্রত্যেকটি চিত্রপট বিদেশে কত কোটি কোটি ডলারে বিক্রি হবে, উনি তা কল্পনাও করতে পারবেন না। সত্যি অত্যন্ত বেদনাদগ্ধ ব্যাপার। আমরা চাই সম্পূর্ণরূপে এই অরাজকতা নিষ্পেষিত হোক। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কি বিপক্ষ থেকে কি সপক্ষ থেকে বলছি না, আমি নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে, সাংবিধানিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই, ন্যায্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যেখানে নারীরা পূজিত হয় সেখানে দেবতারা আনন্দ করেন, এটা মনুসংহিতার কথা। কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা, কুমারী সর্বদেবতা। নারী ত্রৈলোক্য জননী, নারী ত্রৈলোক্য জননী, এই নারীকে ত্রৈলোক্য জননী বলা হয়েছে। শুধু ঘরে ঘরে পূজা হচ্ছে কালী, আর এদিকে নারী হয়ে যাচ্ছে সন্দেশ খালিতে খালি, তাদের যৌবন হয়ে যাচ্ছে খালি, তাদের যৌবনের কোনো দাম নেই, তাদের জীবনের ব্যক্তি জীবনের কোনো দাম নেই, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো দাম নেই। কিন্তু ঘরে ঘরে পশ্চিমবঙ্গে প্রতিমার পূজা হয়, অথচ প্রতিমা ঘরে ঘরে যে প্রতিমা নিষ্পেষিত হচ্ছে, সেগুলোর দৃষ্টি আমাদের কোথায় চলে গেছে? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে। শুধুই এটা রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদেরও অনেক অবক্ষয় হয়েছে। যখন কোনো রাজনৈতিকভাবে, সামাজিকভাবে কোনো নারীরা তাদের স্বতন্ত্র অধিকার পান না, তাদের স্বাধীনতা পান না, তাদের আশ্রয় খুঁজে পান না। এমনও হয়েছে ভারতবর্ষের ইতিহাসে, এরকমও জায়গা আছে যারা স্বামীর গৃহে গেছেন, শাশুড়ি, ননদ বা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছেন। সেটা প্রত্যেক দিনে কত নারী অত্যাচারিত হয় তার কিন্তু রিপোর্ট আছে। শুধু রাজনৈতিক প্রেক্ষাপট না, পারিবারিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক প্রেক্ষাপট থেকে। এবার কোনো নারী যখন পারিবারিকভাবে আশ্রয় পান না, তখন সাধু সন্তদের কাছে চলে যান। আমাদের মতো কোনো সাধু সন্তদের আধ্যাত্মিক জীবনে তারা চর্চার জন্য চলে যান, সেখানেও দেহভোগের গল্প রয়েছে। সেখানেও যখন তারা আশ্রয় নেয়, তখন কখনো কখনো বিদগ্ধ এই স্বৈরতান্ত্রিক কোনো সাধু, আমি সব সাধুদের কথা বলছি না, এমন কিছু অপসাম্প্রদায়িক সাধু আছে, তাদের কাছে বেড বিছানায় গিয়ে শুয়ে পড়তে এবং তাদের শরীর বিক্রি করে দিতে হয়। তা না হলে সেখানে ভক্তি সমাহিত হয় না, সেখানে ভক্তি কমপ্লিট হয়ে ওঠে না। তাহলে আজকের নারীদের, এই নিষ্পেষিত নারীদের সম্পূর্ণ স্বতন্ত্র আশ্রয় কোথায়? সামাজিক প্রেক্ষাপটে কোথায়? ধর্মীয় প্রেক্ষাপটে কোথায়? সামাজিক প্রেক্ষাপটে কোথায়? পরিবারের প্রেক্ষাপট থেকে কোথায়? রাস্তাঘাটে, বাস ট্রেনে কোথায়? আজকে আমার ঘরের কোনো ভক্ত মেয়ে, আমার ঘরের কোনো বোন, আমার ঘরের কোনো মাকে যখন বাইরে পাঠাতে হয়, তখন আমি নিজেই সিকিউরিটি দিই এবং সন্ধ্যে 7টার ভেতরে ঢুকে পড়। আমরা নিজেরাই শিক্ষা দিই যে কোনো ভদ্র ঘরের কোনো মেয়েরা সন্ধ্যে 7টার পরে বাইরে থাকতে পারে না, কারণ তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে। যে কলকাতা এরিয়াতে বা পশ্চিমবাংলা এরিয়াতে তথা ভারতবর্ষের ইতিহাসে আমরা এই গ্যারান্টি কিন্তু খুঁজে পাই না যে সন্ধ্যে রাত 7টার পরে একটা মেয়ে স্বতন্ত্রভাবে বাড়িতে ফিরে আসতে পারবে। কলকাতায় এই ধরনের এফটিজিং, বাস এফটিজিং, বিভিন্ন ধরনের অশ্লীলতা, এগুলো ভুরি ভুরি প্রমাণ আছে। আজকে প্রশাসনিক সেই ব্যবস্থা কোথায়, যেখানে তারা সম্পূর্ণরূপে এই ব্যবস্থা নিতে পারছেন না? তার কিছু প্রমাণ কিন্তু সম্প্রতিকাল এসে গেছে, যেখানে জেলবন্দি যে সমস্ত মায়েরা, সেখানে অন্তঃসত্ত্বা বা তারা গর্ভবতী হচ্ছেন। আলিপুরদুয়ারের সম্প্রতিকালের খবর দেখুন, তাহলে অত্যাচারের শেষ সীমানায় কোথায় এসে পৌঁছেছে। সেখানে কি করে পুরুষ ছাড়া মাতৃগর্ভে সন্তান উৎপাদিত হতে পারে? এই গল্পের কথা পরবর্তী অধ্যায়ে অবশ্যই বলবো। সত্যি লজ্জাজনক ব্যাপার নয় শুধু, এটা আমাদের আত্মপ্রবঞ্চনা,
আমাদের আত্মহত্যামূলক দৃষ্টান্ত সম্মুখে উপস্থিত হয়েছে। আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। এমন মুহূর্তে এসে উপস্থিত হয়েছি যেখানে শাস্ত্রীয় সিদ্ধান্তে কলিযুগের যে প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে, এই প্রেক্ষাপটে কি চিত্রিত হবে, মানুষের জীবনে কিভাবে এক দুর্ভোধ্য জীবন সৃষ্টি হবে, সেগুলো সব বর্ণনা করা আছে। তার যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটা আমরা সচক্ষে এখন দেখতে পাচ্ছি। সুতরাং আজকের যে কাঠগড়াতে আমরা দাঁড়িয়ে আছি, শুধু রাজনৈতিক প্রেক্ষাপট নয়, পারিবারিক থেকে সামাজিক, সবাই রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা সবাই এক একজন কিন্তু অপরাধী বলে আমি বিবেচনা করি। এখন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এখানে আমরাও কিন্তু অপরাধী। আমরাও সমাজকে সঠিকভাবে শিক্ষা দিতে পারছি না। গুরু আচার্যগণ যারা রয়েছেন, আমরাও সঠিকভাবে এই আদর্শ শিক্ষা দিতে পারছি না। আমরাও নিয়ন্ত্রণ করতে পারছি না। একটা পরিবারকে শিক্ষা দিতে পারছি না। পরিবারের একজন পিতামাতা সন্তানকে শিক্ষা দিতে পারছে না। একটা পরিবারকে সমাজ শিক্ষা দিতে পারছে না। একটা সমাজকে রাজনীতি শিক্ষা দিতে পারছে না। একটা রাজনৈতিক নেতাকে শিক্ষা দিতে পারছে না একজন রাজা। একজন রাজা প্রকৃত শিক্ষা নিতে পারছে না একজন আচার্যের কাছ থেকে। আচার্য উপেক্ষিত হচ্ছে, প্রকৃত আচার্য আমরা খুঁজে পাচ্ছি না। সমস্ত জায়গায় একটা যদি ইকোসিস্টেমের মাধ্যমে দেখি, তাহলে কিন্তু প্রতিপত্তিকে আমরা এখানে অপরাধী। সুতরাং এখন সময় এসেছে সঠিকভাবে নিরূপণ করবার, আমাদের স্বতন্ত্র অধিকারকে প্রতিষ্ঠা করবার এবং সঠিক আদর্শে আমাদের জীবন অতিবাহিত করবার। এখানে প্রকৃত যারা দণ্ড পাওয়ার অধিকারী, প্রকৃত যারা দণ্ড পাবেন, তাদেরকে অবশ্যই দণ্ড দিতে হবে। এখানে রাজার দণ্ড নিরপেক্ষ হতে হবে। এই জন্য রাজার দণ্ড হবে নিরপেক্ষ এবং রাজাকে দণ্ড দিতে শিখতে হবে। যদি কোনো রাজা এই দণ্ড প্রয়োগ না করতে পারেন, সে রাজা থাকতে পারে না, তিনি ভ্রষ্টাচারী হন। তাকেই নিশ্চিত তার সিংহাসন থেকে তুরন্ত গতিবেগে তাকে নামিয়ে দেওয়া উচিত। তা না হলে আরো ভ্রষ্টাচার আসবে। আজকে যারা বিপক্ষে গিয়ে কথা বলছেন, একদিন দেখা যাবে যে তাদের নারী, তাদের মা বোন, তাদেরই কোনো পোষিত পালিত কোনো নেতাদের দ্বারা ধর্ষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এর প্রমাণ তো সত্যিকার অর্থে যদি মাইক্রোস্কোপে বা দূরবীক্ষণ যন্ত্রে যদি দেখেন, বিপক্ষের যে সমস্ত নেতা আছেন তাদের যদি মা বোনদের কাছে সঠিকভাবে গভীরভাবে প্রশ্ন করা হয়, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে সত্যি তারা কিন্তু নিজেদের দলীয় সংগঠনের নেতাদের দ্বারা অত্যাচারিত হন এবং শরীর ভোগ করাতে হয়। কিন্তু তারা বলেন না পেশা আর নেশা আর টাকার জন্যে। প্রকৃত সত্য কিন্তু গোপন রয়েছে, আজও সামান্য একটু উন্মোচিত হয়েছে। তাই আমাদের বেদনাদগ্ধ হৃদয় আমরা সহ্য করতে পারছি না। চিতার আগুন জ্বলছে মায়েদের বুকে। এই আগুন সত্যিকার অর্থে নেভাতে হবে তাদের সেই অস্পৃশ্য শরীরকে পুড়িয়ে দিয়ে, তবেই এই জ্বালা নিভতে পারে, তবেই এই প্রকৃত সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। না হলে ওই তেল মাখানো গল্প দিয়ে, তেল মাখানো রাজনীতি দিয়ে, তেল মাখানো আন্দোলন দিয়ে এসব কিছু হবে না। অমুকেন্দু বলেছেন, তমুকেন্দু বলেছেন, বিজেপি ভালো, টিএমসি ভালো না, এসব গল্প এখানে নয়। এখানে গল্প হবে যে যেখানে ক্ষমতা এসছেন তিনি সেখানে গল্প দিচ্ছেন। এইসব গল্পে আমরা বিশ্বাসী না। আমরা গল্পে বিশ্বাসী নিরপেক্ষতায়, আমরা বিশ্বাসী আদর্শে, আমরা প্রকৃত বিশ্বাসী হচ্ছে সত্যাচারে, আমরা প্রকৃত বিশ্বাসী সদাচারে, ভ্রষ্টাচারে নয়। সুতরাং কেউ দুহা তুলসীর পাতা বলে আমি মনে করি না। আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে আমাদের আদায় করে নিতে হবে। আর যারা অত্যাচারিত হয়েছেন তারা খুব সাবধান, আপনাদেরকে যেন আর কেউ দ্বিতীয়বার কোনো ব্যবহার করতে না পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকের কাছে আমার এই নিবেদন।